তো শেষ, বাসায় বসে কি করছো? নিজের পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য কম্পিউটারে কোর্স করছো নাকি ইংলিশের স্পোকেনের কোর্স করছো? দেখো, এত এত কোর্সের ভিড়ে তুমি যদি তোমার কলেজের পড়াশোনাকে ভুলে যাও তাহলে কিন্তু তোমার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে একটা বিপর্যয় চলে আসতে পারে। অর্থাৎ আমি তোমাকে বলতে চাচ্ছি যে এসএসসির এই গ্যাপ সময়ে, অবসর সময়ে তুমি অবশ্যই তোমার পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য, নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন প্রকারের যেই কোর্সগুলো রয়েছে, কম্পিউটারে কোর্স, ইংলিশ স্পোকেনের কোর্স বা অন্য যে কোনো পার্সোনাল ডেভেলপমেন্টের কোর্স হতে পারে, সেই জিনিসগুলো তুমি অবশ্যই করবা। কিন্তু তার পাশাপাশি তুমি এই লম্বা একটা গ্যাপে যদি একাডেমিক পড়াশোনা থেকে দূরে থাকো তাহলে কিন্তু তোমার উচ্চ মাধ্যমিকের পড়াশোনা শুরু করতে অনেকটা সময় লাগবে। তারাই প্রকৃত অর্থে ভালো ফলাফল করে যারা এইচএসসি পরীক্ষার প্রস্তুতিটা সবার আগে শুরু করতে পারে। কারণ দেখো, তুমি এসএসসি পরীক্ষার জন্য কিন্তু সময় পাচ্ছ প্রায় 24 মাস বা 23 মাস, আমরা যেটাকে 2 বছর বলি আর কি। কিন্তু তুমি যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবা, তার জন্য তুমি কিন্তু সময় পাবা 16 মাস, 17 মাস বা 18 মাসের মতো। অর্থাৎ তুমি কিন্তু এখানে পুরোপুরি বা পূর্ণ 2 বছর সময় কিন্তু তুমি পাবা না। কিন্তু এসএসসি পরীক্ষার চাইতে এইচএসসি পরীক্ষার সিলেবাসটা কিন্তু অনেক অনেক বড়। এই জন্য আমি তোমাদের সবাইকে বলবো, যারা এই 2024 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছো, তোমরা এই সময়টুকু বাসায় বসে না থেকে বিভিন্ন পার্সোনাল ডেভেলপমেন্টের কোর্স করো, কম্পিউটারে কোর্স করো, ইংলিশ স্পোকেনের কোর্স করো। তার পাশাপাশি তোমার উচ্চ মাধ্যমিকের যেই একাডেমিক বইগুলো আছে সেই বইগুলোর মধ্যে সবগুলো বই না হলেও কিছু বই তুমি কিনে রাখো, যেন প্রতিদিন তুমি 1 ঘন্টা 2 ঘন্টা করে পড়তে পারো। তোমরা অনেকেই বলতে পারো যে ভাই আপনি এত জালিম কেন, আপনি এত নিষ্ঠুর কেন যে আমরা কয়েকটা বাচ্চা ছেলে এসএসসি পরীক্ষা শেষ করে একটু চিল করতেছি, আপনি এর মধ্যে নিয়ে আসছেন এইচএসসি পড়া। ভাইয়া, তোমাদের 6 ঘন্টা পড়তে হবে না, তোমাদের 5 ঘন্টা পড়তে হবে না। তোমরা প্রতিদিন তোমাদের এইচএসসির বইগুলো নিয়ে 2-3 ঘন্টা নাড়াচাড়া করো, তাহলেই কিন্তু তুমি বুঝতে পারবা তোমার এইচএসসিতে কি পড়তে হবে, তোমার এইচএসসির সিলেবাসটুকু কতটুকু এবং এইচএসসির বইটা আসলে কেমন। তো এই তোমাদের এইচএসসি পড়াটাকে আমি একটু এগিয়ে দেওয়ার জন্য বা এইচএসসির পড়াটা শুরু করার জন্য কোন কোন বইগুলো পড়া তোমাদের জন্য ভালো বা কোন কোন লেখকের বইগুলো পড়া তোমাদের জন্য ভালো, সেই জন্য আজকে আমরা একটা ভিডিও ক্লাস নিচ্ছি। তো সবাইকে আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ উজ্জ্বল, টেকনিক ইজি এডুকেশনের একজন ইনস্ট্রাক্টর। আজকে আমরা আলোচনা করব একজন ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্রছাত্রীদের জন্য এইচএসসিতে অর্থাৎ উচ্চ মাধ্যমিকে ওঠার পরে তার জন্য কোন কোন বইগুলো পড়াশোনা করা দরকার। আমরা সবার প্রথমে যদি একটু তাকাই, একটু খেয়াল করে দেখো তোমরা সবাই, আমি সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড তোমাদের জন্য রেডি করে রেখেছি যে এইচএসসি 2026 ব্যবসায়ী শিক্ষা বিভাগের বইয়ের তালিকা। এখন দেখো, এই বইগুলো কি শুধুমাত্র আমরা এসএসসিতে যারা কমার্সে ছিলাম, ব্যবসায়ী শিক্ষা বিভাগে ছিলাম, তারাই শুধুমাত্র পড়বো? না, তুমি যখন কলেজে উঠবা তখন কিন্তু তোমার হাতে বিভাগ পরিবর্তনের অনেক বড় একটা সুযোগ আসবে। অর্থাৎ তোমরা যারা সায়েন্সে রয়েছো, তোমার হয়তো বা এসএসসির ফলাফল তোমার আশা অনুরূপ হয়নি, তুমি চাচ্ছ যে আমি আর সায়েন্সে থাকলে ভবিষ্যতে হয়তো বা সুবিধা করতে পারবো না, কারণ মেডিকেলের কম্পিটিশন খুব টাফ, বুয়েটের কম্পিটিশন খুবই কঠিন হবে, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে পরীক্ষা দিতে গেলে আমার এই অল্প রেজাল্ট দিয়ে অন্য সকল সায়েন্সের ভাই বন্ধুদের সাথে হয়তোবা আমি প্রতিযোগিতায় টিকে উঠতে পারবো না। এই জন্য আমি চাই বিভাগটা পরিবর্তন করতে। ইউ আর ওয়েলকাম, তোমার জন্য ব্যবসায় শিক্ষা বিভাগ কিন্তু উন্মুক্ত আছে, তুমি চাইলেই কি করতে পারবা, সায়েন্স থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে কনভার্ট হতে পারবা। কেউ যদি আর্টসে থাকো, সেও যদি চিন্তা করে দেখো যে না, আর্টসের এই ইতিহাস, ভূগোল, পৌরনীতি এইসব জিনিসগুলো আমার মাথায় ঢোকে না, এইসব জিনিসগুলো আমি মুখস্থ করতে পারি না, আমার মুখস্থ বিদ্যা কম, আমি চাই কমার্সে শিফট হইতে,
তোমার জন্য শুভকামনা, তোমার জন্য স্বাগতম যে তুমিও চাইলে কি করতে পারবা, কমার্সে আসতে পারবা। অর্থাৎ ব্যবসায় শিক্ষা বিভাগ কিন্তু কলেজে ওঠার পরে সবার জন্য উন্মুক্ত, সবাই চাইলেই কি করতে পারবা, ব্যবসায় শিক্ষা বিভাগে কলেজে উঠে পড়তে পারবা। আমরা যারা ব্যবসায় শিক্ষা বিভাগে পড়ব, আমাদের জন্য ইন্টারমিডিয়েটে বা এইচএসসি পরীক্ষার মধ্যে কি কি সাবজেক্টগুলো থাকবে সেইটা আমরা আগে একটু দেখি। দেখো, আমাদের কিছু কমন সাবজেক্ট থাকবে, যেটা হচ্ছে বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়। এই বিষয়গুলো সায়েন্সেরও থাকবে, কমার্সেরও থাকবে, আর্টসেরও থাকবে। এরপরে আমাদের থাকবে ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়। এইটাও আমাদের সায়েন্সেরও থাকবে, কমার্সেরও থাকবে, আর্টসেরও থাকবে। এরপর হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, যেটাকে আমরা বলি হচ্ছে সংক্ষেপে আইসিটি। এইটাও কিন্তু আমাদের সবার থাকবে। এই যে তোমরা প্রথম 5টা সাবজেক্ট দেখতে পাচ্ছ, এই 5টা সাবজেক্ট সবার জন্য কম্পালসারি। অর্থাৎ তুমি সায়েন্সে পড়ো, তুমি কমার্সে পড়ো, তুমি আর্টসে পড়ো, তুমি যেই বিভাগেই পড়ো না কেন, তোমার জন্য কিন্তু এই 5টা সাবজেক্ট পড়া ফরজ হয়ে গেল, তাই না? এরপরে দেখো, আমরা চলে আসবো বিষয় ভিত্তিক সাবজেক্টে। একটা কমার্সের স্টুডেন্টদের জন্য, ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্রছাত্রীদের জন্য হিসাব বিজ্ঞান হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। আমাদের কলেজে প্রত্যেকটা বইয়ের 2টা করে পত্র থাকবে, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, শুধুমাত্র আইসিটি বাদে, অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও একাই 100, এবং বাকি বইগুলোতে কি থাকবে, 2টা করে পত্র থাকবে, 100 100 200 নাম্বারের। আচ্ছা, হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র থাকবে। আমাদের থাকবে হচ্ছে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র, যেটাকে আমরা ম্যানেজমেন্ট ফার্স্ট পেপার বলি, ম্যানেজমেন্ট সেকেন্ড পেপার বলি। অনেকে এটাকে আমরা আবার কলেজে উঠে, তোমরা কলেজে উঠে অনেক নতুন নতুন নাম শিখবা, যেমন এইটাকে আমরা বলি হচ্ছে বোম। এখন তুমি বলতে পারো ভাই বোম মানে কি? বোম মানে হচ্ছে বিজনেস অর্গানাইজেশন অফ ম্যানেজমেন্ট, এটাকে আমরা সংক্ষেপে বোম বলি, ঠিক আছে? তো এটা খুব ইজি একটা চ্যাপ্টার, নাম্বার তোলার জন্য তোমার এসএসসি পরীক্ষার ব্যবসা উদ্যোগ বইয়ের সাথে তুমি এই বইয়ের পড়াশোনাটার অনেক বেশি একটা মিল তুমি পাবা। এরপর আমাদের এই যে কলেজ উঠে আরেকটা সাবজেক্ট পড়তে হবে। আচ্ছা, এই সাবজেক্টটায় পড়ে যাই। দেখো, এই 2টা সাবজেক্টও তোমার জন্য বাধ্যতামূলক, এই যে হিসাব বিজ্ঞান এবং হচ্ছে কি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা। তুমি যদি কমার্সে পড়ো, এইখানে তোমার হাতে আর কোনো অপশন নাই। আমরা মনে মনে এরকম করে সাজাই যে বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, আর আইসিটি, এটা হচ্ছে আমাদের প্রথম পর্ব বা গুচ্ছ 1। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে প্রথম পর্ব, বা অনেকে দেখবা কি তোমার কলেজে লেখাই থাকবে এটা হচ্ছে তোমার জন্য গুচ্ছ 1। এইখানে তোমার হাতে কোনো অপশন নাই, তুমি পছন্দ করতে পারবা না যে আমি এটা পড়বো কি পড়বো না, তোমাকে এটা বাধ্যতামূলকভাবেই পড়তে হবে। এরপরে গুচ্ছ 2তে আমাদের থাকবে হচ্ছে হিসাব বিজ্ঞান এবং ম্যানেজমেন্ট। হিসাব বিজ্ঞান এবং ম্যানেজমেন্ট এটা আমাদের কোথায় থাকবে ভাইয়া? এটা আমাদের থাকবে হচ্ছে গুচ্ছ 2-এ থাকবে, তাই না? গুচ্ছ 2-এও আমরা কোনো পছন্দ অপছন্দ রাখতে পারবো না, তারা আমাদেরকে যা দিবে তাই পড়তে হবে। অর্থাৎ এই 2টা সাবজেক্ট আমি চাইলেও পরিবর্তন করতে পারবো না। এরপরে আসে হচ্ছে কি মার্কেটিং, যেটাকে আমরা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বলি। এইটারও 2টা বই। কেউ কেউ কি করে, এই উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এটাকে 3rd সাবজেক্ট হিসাবে চুজ করে, এবং ফিনান্স ও ব্যাংকিং বা ফিনান্স ব্যাংকিং ও বিমা এটাকে 4th সাবজেক্ট হিসাবে পছন্দ করে। আবার অনেকে কি করে, এই ফিনান্সটাকে 3rd সাবজেক্ট হিসাবে নেয়, মার্কেটিংটাকে 4th সাবজেক্ট হিসাবে নেয়। অনেকে আবার মার্কেটিংটাকে 3rd সাবজেক্ট হিসাবে নিয়ে 4th সাবজেক্ট হিসাবে কৃষি শিক্ষা নেয়, 4th সাবজেক্ট হিসাবে পরিসংখ্যান নেয়, 4th সাবজেক্ট হিসাবে অর্থনীতি নেয়, 4th সাবজেক্ট হিসাবে বাণিজ্যিক ভূগোল নেয়। এরকম আরও অনেক সাবজেক্ট আছে যেটাকে তুমি 4th সাবজেক্ট হিসাবে পছন্দ করতে পারবা। ওই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব না, কারণ ওইটা নির্ভর করে তুমি কোন কলেজে ভর্তি হচ্ছ এবং ওই কলেজে কি সংশ্লিষ্ট সাবজেক্টটা আছে কিনা। যেমন কিছু কিছু কলেজে কৃষি শিক্ষা আছে, গার্হস্থ্য বিজ্ঞান আছে, আবার কিছু কিছু কলেজে কিন্তু কৃষি বা গার্হস্থ্য বিজ্ঞান নাই। কোনো কোনো কলেজে কমার্সের ছাত্রছাত্রীদেরকে অর্থনীতি পড়তে দেয়,
আবার কিছু কিছু কলেজে কিন্তু এই কমার্সের স্টুডেন্টদেরকে অর্থনীতি পড়তে দেয় না। তো ওইগুলো যেহেতু অনেক যদি কিন্তুর উপরে নির্ভর করছে, এই জন্য আমরা ওই বিষয়গুলো নিয়ে আজকে আর কথা বলবো না। আমরা কথা বলবো শুধুমাত্র এই 13টা সাবজেক্ট নিয়ে: বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, হিসাব বিজ্ঞান প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র ও দ্বিতীয় পত্র, ফিনান্স ব্যাংকিং ও বীমা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। মোটামুটি এই 13টা সাবজেক্ট নিয়ে আজকে আমরা পুরোটা আলোচনা করব। সবার আগে আমি একটু বলে রাখছি যে আমি যেই বইগুলো তোমাদেরকে রেফার করছি, এই বইগুলোই যে একমাত্র ভালো বই এমন কিন্তু কোনো কথা নাই। বাজারে এর চাইতেও অনেক ভালো বই থাকতে পারে বা এর চাইতেও অনেক ভালো বই বাজারে এক্সিস্ট করে। আমার নজরে, আমার দেখায় যেই বইগুলো ভালো মনে হয়েছে ওই বইগুলো আমি তোমাদেরকে বলছি, এবং এর সাথে ওই বই প্রকাশনীর সাথে আমার সাথে বা আমাদের সাথে কোনো প্রকারের কোনো সম্পর্ক নাই। এটা আমি একদম তোমাদেরকে পরিষ্কার করে বলে দিচ্ছি। আমি যেহেতু নিজেই এইচএসসি পাশ করে আসছি, অনেক বছর আগে আমি এইচএসসি পাশ করেছি 2017 সালে। তো আমি যেই বইগুলো পড়েছি বা এই 2018 সাল থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত আমি পড়াচ্ছি, এই পড়ানোর সময়কালীন সময়ে যেই বইগুলো আমার কাছে ভালো মনে হয়েছে ওই বইগুলো নিয়েই আমরা আজকে আলোচনা করতে চাই। একটু খেয়াল করে দেখো, আমরা যদি সবার প্রথমে আমরা আসি বাংলা প্রথম পত্রে। আমাদের এইচএসসিতে যেমন বাংলা প্রথম পত্রে আমাদের সাহিত্য ছিল এবং আমাদের কি ছিল, একটা সহপাঠ বই ছিল, তাই না, যেটাতে নাটক বা উপন্যাস থাকতো। এইচএসসিতেও ঠিক একই রকম আমাদের বাংলা প্রথম পত্র বই, যেটা একটা হচ্ছে সাহিত্য পাঠ, এবং এই বইটা আমরা বোর্ড বই হিসাবে বিবেচনা করি। তার আগে হয়তো তোমাদের বলে রাখি, আমরা এসএসসি পর্যন্ত স্কুল থেকে কিন্তু শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত, বা আরও যদি পরিষ্কার করে বলি সরকার কর্তৃক প্রদত্ত বিনামূল্যে আমরা সবগুলো বই পেতাম, বিনামূল্যে পেতাম। এটার জন্য আমাদের কোনো প্রকারের কোনো টাকা পয়সা কিন্তু খরচ করতে হতো না। কিন্তু উচ্চ মাধ্যমিকে বা কলেজে ওঠার পরে কিন্তু আমাদেরকে কলেজ থেকে বা বোর্ড থেকে বা শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদেরকে কিন্তু কোনো প্রকারের কোনো বই দিবে না, আমাদেরকে সবগুলো বই কিনে নিতে হবে। এবং বোর্ড থেকে 3টা বই পাবলিশড করে, অর্থাৎ বোর্ডের নির্ধারিত লেখকরা আমাদেরকে 3টা বই লিখে দেয়। সেটা হচ্ছে বাংলা প্রথম পত্র, যেটাকে আমরা সাহিত্য পাঠ বলবো। সাহিত্য পাঠে আমাদের বোর্ড থেকে একটা বই দেয়। বোর্ডের বইয়ের চেহারাটা মোটামুটি তুমি বলতে পারো এইরকম। যদি এই বছরে বইয়ের কাভারটা বা প্রচ্ছদটা পরিবর্তন না করে তাহলে বইটা দেখতে এইরকমই হবে। এরপর আমরা বাংলার আরেকটা বই দেখব, সেটা হচ্ছে আমাদের বাংলা সহপাঠ বই, যেটাতে একটা উপন্যাস থাকবে, একটা নাটক থাকবে। লাল সালু নামে একটা উপন্যাস আছে, তোমরা অনেকেই ছবিতে এতদিন দেখেছো, এইবার তোমরা একদম বাস্তবে পড়তে পারবা যে উপন্যাসটার মূল কাহিনী কি ছিল। একটা নাটক থাকবে সিরাজউদ্দৌলার, আমরা সবাই জানি বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার যে পতনের কাহিনী, ওই কাহিনী নিয়ে একটা নাটক করা হয়েছে। ওই নাটকটাও কিন্তু তোমরা তোমাদের এই সহপাঠ বইতে দেখতে পারবা, এবং সহপাঠ বইটার চেহারাটা মোটামুটি এইরকম, যদি এই বছরে বইয়ের প্রচ্ছদটা পরিবর্তন করা না হয়। এ দেখো বইয়ের মধ্যে খুব সুন্দর করে যে লাল সালু উপন্যাসের যে মাজারের যেই চিহ্নটা ওইটা এখানে দেওয়া আছে। নবাব সিরাজউদ্দৌলার যে পলাশির যুদ্ধের যে একটা কাহিনী ছিল, কাহিনী না, একটা বাস্তব ঘটনায়, ওইটার একটা ইমেজ ক্রিয়েট করে দেওয়া হয়েছে। এবং তোমরা যারা মাদ্রাসা বোর্ডেও পড়বা, অর্থাৎ আলিম শ্রেণীর যারা আছো, তারাও কিন্তু এই 2টা বই পড়তে পারবা। এরপর আমরা চলে যাব ইংরেজির ক্ষেত্রে। ইংরেজিও আমাদের বোর্ড থেকে একটা বই দিও, সরি বাংলা দ্বিতীয় পত্রটা একটু আলোচনা করে নেই। বাংলা দ্বিতীয় পত্র তোমাকে বোর্ড থেকে কোনো বই দিবে না। বাংলা দ্বিতীয় পত্রে বোর্ড থেকে তোমাকে কোনো বই দিবে না, তোমাকে জাস্ট বলে দিবে যে তোমার বোর্ডে এই টপিকগুলো আছে, এটার উপরে তোমার পরীক্ষা হবে। কারণ বাংলা দ্বিতীয় পত্রের জন্য তুমি যে কোনো বই কিনতে পারো, এমনকি তুমি যদি বই নাও কিনো, যে কোনো একটা ব্যাচের টিচারের কাছে যাও বা কলেজে যদি ভালো কোনো শিক্ষকের সান্নিধ্য পাও, তারা তোমাকে যা পড়াবে দেখবা এর মধ্য থেকেই তুমি সব কিছু পেয়ে গেছো। কারণ আমার এই বাংলার দ্বিতীয় পত্রে কিন্তু কোনো বহু নির্বাচনী নাই। এসএসসিতে যেমন আমরা এমসিকিউ দাগাইতাম, ওই
এরকম কোনো এমসিকিউ নাই, শুধুমাত্র 30 নম্বরের ব্যাকরণ আছে এবং 70 নম্বরের নির্মিতি সাইড, অর্থাৎ ওই যে প্রতিবেদন, রচনা, তারপরে সারাংশ, ভাব সম্প্রসারণ, এই জিনিসগুলো আছে হচ্ছে 70 নম্বরের, এবং 30 নম্বরের আছে বাংলা ব্যাকরণ। এবং এই ব্যাকরণটাও তুমি যদি চাও যে খুব ডিপলি না শিখে কোনো রকম শিখে উত্তর করবা, এটাও তুমি করতে পারবা। এই ক্ষেত্রে আমি পার্সোনালি তোমাকে একটা বই সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে মুসাফির রাহাত স্যারের একটা বই রয়েছে। তোমরা এই বইটা হয়তো বা রকমারিতে বলো বা তুমি তোমার নিকটস্থ যে লাইব্রেরি আছে ওই লাইব্রেরিগুলোতে তুমি এই বইটা কিনতে পারবা। বইটা খুবই খুবই ভালো বই, আমি পার্সোনালি তোমাকে বলতে পারি, কারণ এই মুসাফির রাহাত এই ভদ্রলোক সে সরাসরি আমার শিক্ষক ছিল, তা আমি জানি উনার বইটা কেমন। আমি নিজে উনার বইটা একটা সময় পড়েছি, এই কারণে আমি তোমাদেরকে একদম নির্দ্বিধায় এই বইটা তোমাদেরকে সাজেস্ট করতে পারি। এরপর আমরা যদি চলে আসি ইংরেজির ক্ষেত্রে, ইংরেজি ফর টুডে, এইটা আসলে আমরা বোর্ড থেকেই বইটা লেখা, কিন্তু বোর্ড থেকে দিবে না আমাদেরকে কিনে নিতে হবে। এটা আমরা যে কোনো লাইব্রেরিতেই যদি যাই, যে কোনো লাইব্রেরি থেকে আমরা গিয়ে বললেই হবে যে আমাকে একটা ইন্টারমিডিয়েটের ইংলিশ ফর টুডে বা ইংলিশ ফার্স্ট পেপার একটা বই দেন। আমরা সবাই জানি ইংরেজি বোর্ড বই আমাদের খুব একটা কাজে লাগে না, কারণ আমাদের দিন শেষে একটা মডেল কোশ্চেনের বই কিনতে হয়। যে কোনো কোম্পানির একটা মডেল কোশ্চেনের বই কিনলেও কিন্তু তুমি এই পড়াগুলো পড়তে পারবা। কিন্তু আমি ব্যক্তিগতভাবে তোমাকে বলবো, আগে বোর্ড বইয়ের যেই গল্পগুলো আছে এই গল্পগুলো পড়ো, অনেক সুন্দর সুন্দর গল্প তোমরা পাবা, অনেক সুন্দর সুন্দর গল্প পাবা। এই গল্পগুলো পড়ে এরপরে তুমি কোনো একটা মডেল কোশ্চেন কিনে ওইটা তুমি প্র্যাকটিস করতে পারো, ফর প্র্যাকটিস পারপাস ওই জিনিসটা ঠিক আছে। এরপর আমরা যদি ইংরেজি দ্বিতীয় পত্রে যাই, ইংরেজি দ্বিতীয় পত্রে তো ব্যাকরণ সব, গ্রামার সব, তো গ্রামারগুলো আমরা ক্লাস 6 থেকেই মোটামুটি পড়ে আসতেছি। গ্রামারের নিয়ম আর কোনো পরিবর্তন নেই, আমরা আগে যা শিখেছি এখনও তাই শিখবো। হয়তো বা কিছু কিছু টপিক যেটা আমার এসএসসিতে ছিল না সেটা এইচএসসিতে এসে অ্যাড হবে, তো এটার জন্য অবশ্যই আমাদের একটা ব্যাকরণের বই লাগবে, গ্রামারের বই লাগবে। এটা তুমি তোমার পছন্দ অনুযায়ী একটা বই কিনতে পারো, কিন্তু তুমি দেখবা যে তোমার কলেজের শিক্ষক, তোমার ব্যাচের শিক্ষক এবং ইন্টারমিডিয়েটের ইংরেজি বলতে আমরা আসলে একটা বইকে খুব বেশি আস্থা করি, সেটা হচ্ছে নবদূতের বই। তুমি চাইলে এই বইটা কিনতে পারো তোমার যদি ইচ্ছা হয়, যদি ইচ্ছা না হয় তুমি কেনার কোনো দরকার নাই। দেখো আমি আবারও বলি, তুমি কলেজে ওঠার পরে তোমার কলেজ থেকে একটা বুক লিস্ট দেওয়া হবে যে কোন কোন লেখকের বইগুলো পড়া তোমাদের জন্য দরকার বা কলেজ কোন কোন বইগুলো অনুসরণ করবে। বেশিরভাগ সময়ে ওই জিনিসটা পেইড থাকে, শিক্ষকদের সাথে ওই বই প্রকাশনী কোম্পানির একটা হয়তো বা সখ্যতা থাকে, এই জন্য তারা ওই বইগুলোর কথা বলে। কিন্তু আমরা টেকনিক ইজি এডুকেশন বলছি, আমাদের সাথে এই বইগুলোর কোনো প্রকারের কোনো সখ্যতা নাই। আমরা যেই বইগুলো নিয়মিত পড়াই, যেই বইগুলো আমাদের কাছে ভালো মনে হয়, আমরা ওই বইগুলোর কথাই তোমাদেরকে বলছি। আচ্ছা, ইংরেজি দ্বিতীয় পত্রের পরে আমরা চলে আসবো আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিরও একটা বোর্ড বই আছে, বোর্ড বইটার চেহারা হচ্ছে এরকম, এটাও তোমাদেরকে টাকা দিয়েই কিনতে হবে, এটা তোমাদেরকে আসলে কলেজ থেকে দিবে না। কিন্তু এই যে আমাদের কলেজের যে বইটা আছে, যেটা আমাদের বোর্ড থেকে দেয়, এই বইটা না আসলে বাচ্চা কাচ্চারা তেমন কিছু পড়ে না, কারণ বইটা খুবই চিকন, খুবই অল্প তথ্য দেওয়া। সবাই মনে করে যে এই বইটা মোটা বেশি, ওই বইয়ের মধ্যে হয়তো বা তথ্যের পরিমাণ বেশি। ব্যাপারটা পুরোপুরি সত্য না, এই বইটাতেও যথেষ্ট পরিমাণের তথ্য উপাত্ত আছে, এই বইটাও তুমি চাইলে পড়তে পারো। কিন্তু তুমি কলেজে ওঠার পরে তোমাকে আরও একটা বই কিনতে বলবে সকল শিক্ষকরা, সেটা হচ্ছে প্রকৌশলী মুজিবুর রহমান স্যারের একটা তথ্য ও যোগাযোগ বই, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বই রয়েছে। খুবই ভালো একটা বই। যখন আইসিটি প্রথম আমাদের শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করা হয় তখন থেকেই এই স্যার প্রকৌশলী মুজিবুর রহমান স্যার তিনি কিন্তু বই লিখছেন, আর কি প্রতিনিয়ত আইসিটির বই লিখছেন। একটা সময় তিনি বোর্ডের বইটাও একবার লিখেছিল, আমি দেখেছিলাম। তো উনার বইটা কিন্তু খুবই খুবই ভালো। উনার বইয়ের চেহারাটা এইরকম, পরিবর্তনও হতে পারে, তুমি জাস্ট নাম দেখে কিনতে পারো যে প্রকৌশলী মুজিবুর রহমান। এই বইটাও তুমি চাইলে কি করতে পারো, কিনতে পারো। আচ্ছা, এখন আমরা তাহলে চলে আসবো আমাদের একদম প্রাণের সাবজেক্ট, আমাদের সবার প্রিয় সাবজেক্ট, আমাদের সবার আবেগের সাবজেক্ট, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্র। হিসাব বিজ্ঞান প্রথম পত্র, দেখো তুমি যেই কলেজে ভর্তি হবা ওই কলেজের শিক্ষক, হিসাব বিজ্ঞান শিক্ষক যিনি আছেন তিনি অবশ্যই একটা বই লিখেছেন, তিনি তার ক্লাসে চাইবে তার বইটা পড়াতে,
কারণ সবাই সবার জিনিসকে ভালো বলে, এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু তোমাকে দেখতে হবে কোন বইটা আসলে বাজারে সবচাইতে বেশি ভালো। হিসাব বিজ্ঞান বই পছন্দ করার ক্ষেত্রে আমার কাছে কিছুটা মানে দ্বিধাদ্বন্দ্ব হয়েছে। আমি চেয়েছিলাম যে 2-3টা বইয়ের নাম একসাথে বলি, কিন্তু এতগুলো বই কেনা আসলে তোমাদের পক্ষে সম্ভব না, বা আমি চাইও না এতগুলো বই তোমরা কিনো। এই কারণে আমার কাছে যেই বইটা সর্বোচ্চ ভালো মনে হয়েছে সেটা হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ স্যারের একটা বই, প্রফেসর মোহাম্মদ ওয়ালিউল্লাহ স্যারের একটা বই আছে। উনি এই হিসাব বিজ্ঞানের বই লিখেছেন, খুবই জ্ঞানী একটা মানুষ, খুবই বিজ্ঞ একটা মানুষ। উনি একদম তোমাদের এইচএসসি থেকে নিয়ে শুরু করে একদম বিবিএ এমবিএ পর্যন্ত সে কিন্তু কি করে, বিভিন্ন বইটই কিন্তু লেখেন। খুবই ভালো একজন লেখক। তোমরা দোকানে গিয়ে বললেই হবে যে অধ্যাপক আব্দুল মোতালেব স্যার বা প্রফেসর মোহাম্মদ ওয়ালিউল্লাহ স্যার, এই দুইজনই রাইটার। আরো অনেকজন রাইটার রয়েছে, সবার নাম তো আর লিখি নাই। দেখো এই জায়গায় যে আব্দুল বিশ্বাস, তারপরে মেহেদি হালদার, আরো অনেকগুলো নাম আছে। সবগুলো নাম আসলে আমি লিখে দেই নাই, 2টা নাম লিখে দিচ্ছি। 2টা যে কোনো একটা নাম তুমি যদি লাইব্রেরিতে গিয়ে বলো তাহলে তোমাকে বইটা দিয়ে দিবে। বইটা দেখতে এইরকম, প্রচ্ছদটা পরিবর্তন হতে পারে। তুমি কেনার সময় লাস্ট আপডেটটা দেখে কিনবা যে বইটা সর্বশেষ সংস্করণটা আসলে কত সালে। এরপরে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে আমরা চলে যাব। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রেও ঠিক একই, আমি ওয়ালিউল্লাহ স্যারের বইটাই রেফার করব। খুবই ভালো বই, এটা তোমরা কিনতে পারো। কিন্তু যারা সায়েন্স থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে আসবা তোমাদেরকে আমি বলতে পারি তোমরা অক্ষরপত্র, অর্থাৎ পাঞ্জারি পাবলিকেশনের একটা বই আছে অক্ষরপত্র, ওই বইটা তোমরা চাইলে কিনতে পারো। যারা শুধুমাত্র সায়েন্স থেকে কমার্সে আসবা তাদের জন্য বলছি, কারণ ওই বইটা তো হচ্ছে কি অঙ্কগুলো একটা সিকোয়েন্সলি দেওয়া আছে। প্রথমে সহজ অঙ্ক, তারপরে আরেকটু কঠিন, এরকম করে ধারাবাহিকভাবে কঠিন অঙ্কের দিকে তারা গিয়েছে। তো তোমরা যারা সায়েন্স থেকে আসবা তোমরা ওই বইটা কিনতে পারো, কিন্তু যারা কমার্স থেকে আসবা তোমরা চেষ্টা করবা ওয়ালিউল্লাহ স্যারের বইটা কিনতে, বা তোমার যদি অন্য কোনো বই পছন্দ থাকে ওইটাও তুমি কিনতে পারো, কোনো অসুবিধা নাই। আচ্ছা, এরপর আমরা যদি চলে যাই আমাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র বই, নো ডাউট সবচাইতে বাজারে বেস্ট বই হচ্ছে মোহাম্মদ খালেকুজ্জামান স্যারের বই। তুমি যে কাউকে জিজ্ঞাসা করতে পারো, খালেকুজ্জামান স্যারের বইয়ের উপরে ম্যানেজমেন্টের কোনো বই নাই, এবং তোমাদের এই জিনিসটাও একবার মাথায় রাখতে হবে যে আমাদের এইচএসসির সিলেবাসের উপরে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলো হবে। এখন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও, তুমি গুচ্ছ বিশ্ববিদ্যালয় মানে গুচ্ছতে যে পরীক্ষাগুলো হয় ওই বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দাও, তুমি সরকারি 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি 7 কলেজে পরীক্ষা দাও, তুমি রাজশাহীতে পরীক্ষা দাও, হোয়াটএভার তুমি যেইখানে ইচ্ছা ওইখানে পরীক্ষা দাও, তুমি যদি অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করো তোমার পরীক্ষাটা হবে এইচএসসির সিলেবাসের উপরে। তো তুমি যদি এইচএসসিতে ভালো বইগুলো পড়তে পারো তাহলে কিন্তু তোমার জন্য অ্যাডমিশন জার্নিটা খুব সহজ হবে। যেহেতু আমিও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কোচিংগুলোতে ক্লাস নেই, আমি এটা খুব ভালো দেখতে পাই যে যারা একাডেমিক লেভেলে ভালো ছাত্রছাত্রী ছিল, যাদের জ্ঞানের পরিসরটা ডেপথ, যারা একটু গভীর থেকে পড়াশোনা করেছে, তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অন্য সবার চাইতে ভালো ফলাফল করে। তাহলে দেখো ভাই, জার্নি কিন্তু এইচএসসি পর্যন্ত শেষ না, আমাদের জার্নিটা অনেক দূর, আমরা জানি না এটা কোন জায়গায় শেষ হবে। তো প্রতিযোগিতা কিন্তু এখনো চলমান, তোমাকে ওই প্রতিযোগিতার জন্য কিন্তু সর্বোচ্চ পরিমাণের প্রস্তুতিটা কিন্তু তোমাকে এখন থেকেই নিতে হবে, তাই না? আচ্ছা, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের জন্য আমরা কার বই পড়ব? আমরা মোহাম্মদ খালেকুজ্জামান স্যারের বই পড়ব। আমি একদম নিচ থেকেই বলছি এটা আমরা পড়বই, আমি এখানে এটা বলছি না যে তোমরা যে কোনো একটা বই কিনতে পারো, এই বইটাই পড়বা। আরও অনেক রাইটারের বই পাবা, তার মধ্যে এই বইটাই আমার কাছে সবচাইতে ভালো মনে হয়। যমুনা পাবলিশার থেকে বইটা বের হয়, মোহাম্মদ খালেকুজ্জামান স্যার। একটু বইটা দেখে নিবা সুন্দর করে, বা তুমি দোকানে গিয়ে তোমার ইচ্ছা মতো কয়েকটা বই যাচাই বাছাই করেও কিন্তু তুমি তোমার মতো করে বইগুলো কিনতে পারো। এরপর আমরা চলে যাব আমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের মধ্যে। দেখো, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র, যেটাকে আমরা মার্কেটিং বলি, তুমি দেখবা কলেজ উঠে এটাকে সবাই মার্কেটিং বলে বা বিপণন বলে। দেখো, এইটার ক্ষেত্রে আমি 2টা রাইটার নিয়ে কনফিউজ ছিলাম যে আমি কি তোমাদেরকে সঞ্জিত শাহ উনার বই কিনতে বলবো নাকি দেওয়ান জোবাইদা নাসরিন
উনার বইটা কিনতে বলবো। পরে আমি অনেকক্ষণ চিন্তা ভাবনা করে অনেক যাচাই বাছাই করে আমার কাছে মনে হয়েছে যে সঞ্জিত সাহার বইয়ের চাইতে জোবায়দা নাসরিনের বইটা কিছুটা অংশে ভালো। জোবায়দা নাসরিনের বই, সঞ্জিত সাহার বই দুইটা প্রায় একই। ম্যাক্সিমাম কলেজে তুমি দেখবা এই দুইটা বইয়ের যে কোনো একটা বই পড়ানো হচ্ছে। তুমি যদি চাও সঞ্জিত সাহার বইটা কিনবা, সেটাও তুমি কিনতে পারো, কোনো অসুবিধা নাই। তুমি যদি চাও যে জোবায়দা নাসরিন এবং জাহিদ হোসেন শিকদার উনার বইটা কিনবা, তুমি এটাও চাইলে কিনতে পারো। উনার বইয়ের প্রচ্ছদটা এমন, হয়তোবা নতুন বছর উপলক্ষে প্রচ্ছদটা পরিবর্তনও করতে পারে, বা তুমি চাইলে ভাই পুরাতন বইও কিনতে পারো। নতুন বই যে কিনতে হবে এমন কোনো কথা নাই। নতুন বই সবসময় কিনবা বাংলা, তারপরে সহপাঠ, ইংরেজি, আইসিটি, এগুলো সবসময় নতুন বই কেনার চেষ্টা করবা। বাকি যেই বইগুলো আছে ওই বইগুলো তুমি যদি বাজার থেকে একটু কম পুরাতন আর কি, 1 বছর পুরাতন বই বা 2 বছর পুরাতন বইগুলো যদি কিনো একটু নতুন দেখে, একটু পরিষ্কার দেখে, তাহলে হবে। নতুন বই কিনতে হবে এমন কোনো বাধ্যবাধকতা কিন্তু নাই। আচ্ছা, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের দিকে যদি তাকাই, এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো জোবায়দা নাসরিন এবং জাহিদ হোসেন শিকদার উনার বইটা কিনতে। উনার এই বইটা খুবই ভালো, এবং তুমি কমার্সে পড়ার, ব্যবসায় শিক্ষা বিভাগে পড়ার অ্যাকচুয়াল মজাটা তুমি পাবা যখন তুমি এই উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র বইটা পড়বা। বিশ্বাস করো, তুমি মানে যতবার বইটা পড়বা তোমার কাছে মনে হবে আরে এই জিনিসটা তো আমি জানি, আরে এই জিনিসটা তো আমি আগে থেকেই বুঝতাম। এই জিনিস মানে একদম তুমি বাস্তবতার সাথে রিলেট করতে পারবা। দেখো, আমি যে কমার্সে পড়ি, মানে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে আমার বিবিএ এমবিএ করাও শেষ, আলহামদুলিল্লাহ আমার কিছুদিন আগে এমবিএর রেজাল্টও দিয়ে দিছে, আমার একদম কমপ্লিটলি এমবিএ করাও শেষ। আমি কেন ব্যবসায় শিক্ষা বিভাগটাকে এত পছন্দ করি, তার কারণ হচ্ছে এইখানে তুমি যা পাবা সকল কিছু বাস্তবিক, সকল কিছু বাস্তবিক। সায়েন্সের জিনিসগুলো বাস্তবিক, কিন্তু ওই জিনিসগুলো আমি কখনো দেখি নাই, ওই জিনিসগুলো আমি হয়তো বা কোনোদিন ফিল করতে পারি নাই। তুমি দেখো সায়েন্সে আমরা এই যে এত পরমাণুর বিক্রিয়া পড়ি, এত কিছু পড়ি, ভাই সব কিছুকে আমি আমার চোখ দিয়ে দেখছি, আমি বিশ্বাস করি এই জিনিসটা আছে, কিন্তু সবকে আমি চোখ দিয়ে দেখেছি? আমি কিন্তু সব কিছু চোখ দিয়ে কিন্তু দেখিনি। সায়েন্সের আরও অনেক অনেক থিওরি আছে, এই যে জিনিসগুলো আমরা হয়তো বা জানি, বিশ্বাস করি ওই জিনিসগুলো আছে, এবং আসলে ওই জিনিসগুলো আছে, কিন্তু আমরা কখনো দেখি নাই। কিন্তু তুমি ব্যবসায়ী শিক্ষা বিভাগে যে জিনিসগুলো পড়বা, তুমি সরাসরি রিলেট করতে পারবা যে ভাই আমি তো এটা দেখছি, এটা আমি পারি, এটা আমি জানি, এরকম টাইপের জিনিসগুলো পাবা। তো মার্কেটিং সেকেন্ড পেপার খুবই খুবই মজার একটা সাবজেক্ট, যদি তুমি এটাকে মজা নিয়ে পড়তে পারো তাহলে। এরপর আমরা চলে যাব ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের ক্ষেত্রে। এইখানে আমরা একটা বইয়ের কথা বলতে পারি, সেটা হচ্ছে প্রফেসর মোহাম্মদ আক্তার হোসেন, খুবই ভালো একজন লেখক, খুবই ভালো একটা কলেজের শিক্ষক উনি, আমি আর কলেজের নামটা বলছি না, খুবই ভালো একটা কলেজের উনি শিক্ষক, খুবই ভালো বই লেখে, এবং মাঝে মাঝে কিন্তু বোর্ড পরীক্ষার প্রশ্ন উনি করে, ঠিক আছে? তো এই বইটা খুবই খুবই ভালো হবে তোমাদের জন্য। এবং আক্তার স্যারের বইয়ের উপরে ফিনান্সের আর কোনো বই আছে বলে আমার কাছে মনে হয় না। বিভিন্ন কলেজের রাইটাররা বিভিন্ন বইয়ের কথা তোমাদেরকে বলতে পারে, কিন্তু তোমরা যদি প্রফেসর মোহাম্মদ আক্তার হোসেন স্যারের বইটা পড়ো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে উনার বইটা কেন বাজারে সেরা, উনার বইটা তোমাদের আসলে কেন পড়া উচিত। এরপরে আমরা চলে যাব হচ্ছে ব্যাংকিংয়ের দ্বিতীয় পত্রে যেটা আছে। দ্বিতীয় পত্রটাতে আমি আসলে আক্তার স্যারের বইটাকেই পছন্দ করেছি, কারণ ফিনান্সের একজন প্রতিষ্ঠিত লেখক হিসাবে আমার কাছে আক্তার স্যারকেই সবচাইতে বেশি বেস্ট মনে হয়। এবং উনার পড়ানোর ধরন, উনার আসলে ওনার যেই বই লেখার যেই ধরনগুলো, বইয়ের যেই উপস্থাপনগুলো, এগুলো সবগুলোই কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে পছন্দ হয়। এই জন্য আমি চেষ্টা করেছি তোমাদেরকে আক্তার স্যারের বইটার কথা বলতে। এরপরে বাকিটা তোমাদের ইচ্ছা, তোমরা কোন বইটা কিনবা বা কোন বইটা তোমরা পড়বা। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা পুরোটা ক্লাসে কি করলাম, পুরোটা ক্লাসে আমরা কিছু বই নিয়ে আলোচনা করলাম যে কোন বইটা আমাদের জন্য পড়া উচিত হবে, কোন বইটা আমরা কিনবো বা কোন বইটা কিনলে আমাদের জন্য ভালো হবে। পুরো এই ক্লাসে আমি একবারও তোমাদেরকে বলি নাই যে কোন রাইটারের বইটা কেনা উচিত না, কারণ প্রত্যেকটা লেখকই বই লেখেন, প্রত্যেকটা সম্মানিত শিক্ষক শিক্ষিকারা তারা বই লেখেন ছাত্রছাত্রীদের
কল্যাণের কথা চিন্তা করে, ছাত্রছাত্রীদের ভালোর কথা চিন্তা করে। তো উনাদের বইটা খারাপ বলার সামর্থ্য, খারাপ বলার যোগ্যতা আমার নাই। আমি কোনো বইকেই খারাপ বলবো না। বাজারের প্রতিটা বই, প্রতিটা লেখকই খুব ভালো, খুবই চমৎকার বই লেখেন। হয়তো এটা আমার ব্যর্থতা যে আমি আমার এই ছোট্ট জীবনে এত বই পড়তে পারি নাই যে আমি সবগুলো বইকে যাচাই করতে পারবো। আমি যতগুলো বই পড়েছি বা যতগুলো বই পড়িয়েছি, এর মধ্যে আমার কাছে মনে হয়েছে যে এই বইগুলো তোমাদের জন্য ভালো হবে, তোমাদের পছন্দ ভিন্ন হতে পারে। আমি তোমাদেরকে সাবজেক্টের নামগুলো বললাম, কোন কোন বইগুলো, কোন কোন সাবজেক্টগুলো পড়তে হবে সেটা আমি তোমাদেরকে বললাম। এখন পছন্দ তোমার যে তুমি কোন রাইটারের বই কিনবা, কোন রাইটারের বই কিনবা। দেখো, বই কেনার ক্ষেত্রে নতুন বই কিনতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, সবগুলো বই একসাথে কিনতে হবে তারও কোনো বাধ্যবাধকতা নাই। তোমার কাছে যদি টাকা না থাকে, তুমি যদি এখন না চাও সবগুলো বই কিনতে, তুমি আপাতত বাংলা ইংরেজি বইটা কেনো, আইসিটিটা কেনো, বা কারো যদি অ্যাকাউন্টিংয়ের দুর্বলতা থাকে তুমি আগে অ্যাকাউন্টিং বইটা কিনে ফেলো। অর্থাৎ সবগুলো বই যদি একসাথে নাও কিনতে পারো, তুমি যেই কয়টা বই কিনতে পারো সেই কয়টা বই তুমি আজকেই কেনো। এই ভিডিওটা শেষ করার সাথে সাথেই তুমি সিদ্ধান্ত নাও যে তুমি কোন বইটা কিনবা, এবং এখনই তুমি বাসা থেকে বের হয়ে যাও। যদি রাত হয় তাহলে বের হওয়ার দরকার নাই, এখনই তুমি বাসা থেকে বের হয়ে যাও। বাসা থেকে বের হয়ে লাইব্রেরি থেকে তোমার পছন্দ মতো তুমি যে কোনো একটা বই কিনে নিয়ে আসো। তোমাদেরকে আমি আবারও বলছি, দেখো, দিন শেষে সেই ব্যক্তিটাই সফল হবে যার স্বপ্ন বড় থাকবে, যে পরিশ্রমী হবে, তার সফল হওয়ার সম্ভাবনাই কিন্তু সবচাইতে বেশি। কারণ তুমি যদি স্বপ্ন দেখতে না পারো, তুমি যদি পরিশ্রম করতে না পারো, তাহলে কিন্তু তোমার সফলতাটা আসবে না। আসলেও কিন্তু খুবই ধীরে আসবে বা খুবই দেরি করে কিন্তু আসবে। এজন্য আমি তোমাদের সবাইকে বলবো, সবাই স্বপ্ন দেখো, কঠোর পরিশ্রম করো এবং তুমি তোমার স্বপ্নটাকে বাস্তবে রূপান্তর করার চেষ্টা করো। তাহলে আজকের আমরা এই ক্লাসটা, এই সেশনটা এখানেই শেষ করছি। আমি মোহাম্মদ উজ্জ্বল, তোমাদের সাথে আবারও দেখা হবে যখন তোমরা কলেজে উঠবা, কলেজের পড়াশোনা